আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমাদের তিস্তা যে নদী, সে তিস্তা নদী নিয়ে বাংলাদেশের মানুষের অনেক পরিমাণে যেমন আশা আছে, হতাশা আছে। কৃষকদের সেরকমই আশা আছে, হতাশা আছে, এবং বিভিন্ন প্রতিশ্রুতি বিভিন্ন সরকার দিয়েছে বা এই সরকারও দিচ্ছে। এই সমস্ত প্রতিশ্রুতি, আশা, ভরসা সব কিছু মিলিয়ে আমরা যদি হিসাব করি, তাহলে আসলে তিস্তার পার্শ্ববর্তী যত মানুষ বসবাস করতেছে নদীর দুই পারে, তারা কিন্তু আসলে কোনো সরকারের কাছ থেকেই কোনো সঠিক ভরসা পায় নাই, এবং তারা তিস্তার যে পানির যে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে কোনো এলাকাবাসী কখনোই ক্ষতি থেকে রক্ষা পায় নাই, বরং আরও বিপর্যস্ত। যত দিন যাচ্ছে তত বিপর্যস্ত হচ্ছে, তত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সেই জন্যই যে তিস্তাকে চীনের হাতে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ করার পরিকল্পনা করছে, কিন্তু এখনও চুক্তি হয় নাই। এবং তারা 1 বছর সময় লাগবে কি কি করতে, প্ল্যানিং করতে তাদের 1 বছর সময় লাগবে শুধু প্ল্যানিংয়ে। আর চীন 1 বছর প্ল্যানিং, এতে কত কোটি ডলার বা কয় মিলিয়ন এখানে বিনিয়োগ করবে। অথচ লক্ষ্য করেন, আমাদের তার চেয়ে তো কম খরচে এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এর চেয়ে তো কম খরচে আমরা যে ব্যাটালিয়ান সম্পর্কে কথা বলছিলাম, যে 12টা খাতে ব্যাটালিয়ান আমরা নিয়োগ দিতে পারবো যদি ইসলামী সরকার আসে। তাহলে এই 12টা খাতে যে কোটি কোটি লোক কাজ করবে, তাদেরকে দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে মাত্র আমাদের 1 বছর, অনলি 1 বছর সময় লাগবে সমস্ত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে। বাংলাদেশে কোনো পানির সংকট পড়বে না, প্লাস বাংলাদেশ পানি বন্যা মুক্ত। 100% আমি এটা গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশ সম্পূর্ণ 100% বন্যা মুক্ত একটি বাংলাদেশ গড়া সম্ভব। কিন্তু সুদৃঢ় পরিকল্পনা ছাড়া আপনি যতই চেষ্টা করেন এটা হবে না। আপনি বেসরকারিভাবে খাত দিয়ে কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে পারবেন না যদি সরকারি ধারাবাহিক পরিকল্পনা ছাড়া কাজ করে। অতএব যে কোনো পদক্ষেপ করতে গেলে আপনাকে ধারাবাহিক পরিকল্পনা নিয়েই কাজ করতে হবে। আমি যে কৃষক ব্যাটালিয়ান, নাবিক ব্যাটালিয়ান, নার্সিং ব্যাটালিয়ান, লেবার ব্যাটালিয়ান, তাদেরকে নিয়ে যে কথা বলছি, তাদেরকে কীভাবে কাজে লাগাবো। অর্থাৎ তিস্তা প্রকল্পের মধ্যে যদি আমরা পদক্ষেপ গ্রহণ করি, তিস্তা নদীটা আপনার যদি পাতারে প্রস্থ আমরা ধরি, এক রাস্তা থেকে আরেক রাস্তা পর্যন্ত, নদীর ওই পারের রাস্তা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পাতারে চওড়া। যদি 5 কিলোমিটার হয়, তার থেকে যদি 3 কিলোমিটার কমিয়ে দেওয়া হয়, তাহলে মাঝখানে থাকবে প্রায় 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার নদীকে রাস্তার দুই পারে যদি 120 ফিট উঁচু করে যদি আমরা বেড়িবাঁধ নির্মাণ করি, নদীর ভিতরের মাটিটা খনন করে, আমাদের বাহির থেকে কোথাও থেকে মাটি আনতে হবে না, মাটি আনতে হবে না, নদী খনন করা হয়। যদি প্রত্যেকটা নদী 60 ফিট গভীর করার মতো লম্বা, অনেক বড় বড় নতুন আধুনিক পদ্ধতিগত কিছু ভ্যাকুম মেশিন বেরিয়েছে, ভেজার মেশিন বেরিয়েছে মাটি কাটার জন্য, এই সমস্ত মেশিন ব্যবহার করা হয়। আর অটো ট্রাক ভ্যাকুম মেশিন এগুলো ব্যবহার করা হয়। আর কৃষক ব্যাটালিয়ান, মনে করেন আপনার 10 লক্ষ লোককে যদি একত্রিত যদি কাজে লাগানো হয়, তাহলে 1 বছর সময় লাগবে পুরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে। মাত্র 1 বছর, অনলি 1 বছর সময় লাগবে। নদীর দুপারে যদি 120 ফিট উঁচু করে বেড়িবাঁধ নির্মাণ করা হয়, এবং প্রত্যেকটা বেড়িবাঁধ হবে 500 ফিট চওড়া। যদি 500 ফিট চওড়া করা হয় বা আরও বেশি করা হয়, সমস্যা হবে না। কাজে হতে নদীর ভিতরে যদি 500 ফিট চওড়া করা হয় এবং নদীর ভিতরে নদীর যে খনন করা হয় 60 ফিট গভীর করা হয়, তাহলে বড় বড় নির্বিঘ্নে বড় বড় জাহাজ, লঞ্চ, স্টিমার নির্বিঘ্নে চলতে পারে এবং স্বল্প খরচে পণ্য বহন করতেও সক্ষম হবে। আমাদের নদীর ভিতরে কোনো বাঁধ দেওয়ার প্রয়োজন নেই। একটা নদীর ভিতরে যেন আমাদের ছোট্ট নদীতেও যেন ইলিশ মাছ পাওয়া যায়, যদি 60 ফিট গভীর করা হয়, তাহলে আমাদের প্রত্যেকটা নদীতে 12 মাস মাছ থাকবে, পানির কোনো বিকল্প থাকবে না। আর নদীর দুপারে যে বেড়িবাঁধ নির্মাণ করবে, বেড়িবাঁধের ভিতরে 120 ফিট চওড়া করে
500 ফিট রাস্তার ভিতরে 120 ফিট চওড়া করে যদি পানির হাউস লেন নির্মাণ করা হয়, যে ফসলের জমি থেকে 20 ফিট উপরে যদি 120 ফিট উঁচু হয় বেড়িবাঁধ, আর ফসলের জমি থেকে 20 ফিট উপরে যদি হয় আপনার পানির হাউস লেন নির্মাণ করা হয় এবং 80 ফিট গভীর করা হয়, তাহলে তার উপরেও আরও 40 ফিট বাকি থাকতেছে। অর্থাৎ পানির হাউস লেনটা সম্পূর্ণ মাটির নিচে পড়ে যাবে। 80 ফিট গভীর করে যদি পানির হাউস লেন নির্মাণ করা হয় এবং বর্ষা মৌসুমে সে পানি ধরে রাখা হয়, তাহলে বাংলাদেশে নদীর দুই পারে পানির চাষাবাদের জন্য আলাদা কোনো সেচ ব্যবহার করার প্রয়োজন নেই। বর্ষা মৌসুমে পানি ধরে রাখবে, শুকনো মৌসুমে সেচের কাজে ব্যবহার করবে সেই পানিগুলো। আর যে নদীর ভিতরে যে 1.5 কিলোমিটার করে দুই পারে যে জমিগুলা পতিত করে থাকবে, যে জমিগুলা বের হবে, সেই জমিগুলাতে যদি আবাসিক প্রকল্প বাড়িঘর নির্মাণ করা হয়, অ্যাপার্টমেন্ট সিস্টেম ভবন নির্মাণ করা হয়, তাহলে সেই অ্যাপার্টমেন্ট সিস্টেম ভবনের মাধ্যমে আপনার যদি একটা ফ্যামিলি একটা ফ্লোরে একটা ফ্যামিলি বাস করতে পারে, যেমন একটা ফ্যামিলির জন্য আপনার 3টা বেডরুম, একটা ড্রয়িং রুম, 2টা বাথরুম, একটা কিচেন রুম বা রান্নাঘর, এই সিস্টেমে যদি অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট নির্মাণ করা হয় প্রত্যেকটা পরিবারের জন্য সরকারিভাবে, আলাদা বেশিতে এমন কোনো খরচ হবে না। শুধু রাজমিস্ত্রিরা তাদের যা খরচ যাবে শুধু বেতনগুলো, তারা তো বেতনভুক্ত, তাদের এক্সট্রা কোনো খরচ নাই, শুধু মাল মেডিসিন যা লাগবে শুধু এগুলো দিয়ে দিবে, সিমেন্ট, ইট, রড, পাথর যা লাগবে এগুলো দিয়ে দিবে, আর আলাদা কোনো খরচের প্রয়োজন নেই। তাদেরকে দিয়েই সেগুলো নির্মাণ করা সহজ, খুব স্বল্প মূল্যে এবং কম সময়ের মধ্যে করা যাবে। রাজক ব্যাটালিয়নের মাধ্যমে সেই ভবন নির্মাণ করা সম্ভব, ইলেকট্রিক টেকনিশিয়ানের মধ্যে ইলেকট্রিকের কাজ করা সম্ভব। তারা তো সবাই থাকবে বেতনভুক্ত, তাতে সরকারের অনেক অনেক খরচ কমে যাবে, স্বল্প খরচে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব। যদি সেই নদীর দুপারে বেড়িবাঁধ নির্মাণের পর পানির ভিতরে যদি বেড়িবাঁধের ভিতরে যদি হাউস লেন নির্মাণ করা হয় এবং নদীর দুপারে বিভিন্ন ফলের গাছ লাগানো হয়, তাহলে যেদিকে হবে পরিবেশ বান্ধব, আবার একদিকে হবে পর্যটন কেন্দ্র। আবার যে আবাসিক ভবনগুলো নির্মাণ করা হবে, সে ভবনগুলোতে যদি 10 তলা করে একটা ভবন নির্মাণ করা হয়, যে সরকারিভাবে নির্মাণ করবে এবং যাদের বাড়িঘর নেই, যাদের বাড়িঘর আছে তাদের সহ সবাইকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, তাদের জন্য এই অ্যাপার্টমেন্ট ভবন করা হবে। তাহলে দেখা যাবে প্রায় একটা ভবনে প্রায় 70 থেকে 80টা পরিবার বসবাস করতে পারবে। 80টা পরিবার যদি বসবাস করতে পারে, তাহলে দেখা যাবে যদি এরকম নদীর দুপারে আপনার 1000 ভবন বা 500 ভবনও নির্মাণ করা হয় একটা এলাকা জুড়ে, এই 500 ভবনে নদীর দুপারে এই পাশে 500 ভবন, এই পাশে 500 ভবন করে যদি নির্মাণ করা হয়, তাহলে দেখা যাবে যে 500 ভবনে প্রায় অন্ততপক্ষে কয়েক হাজার পরিবার এখানে বসবাস করতে পারবে। অর্থাৎ ওই নদীর দুই পাশে যত পরিবার আছে সবাই বৃহত্তর একটা জেলায় এখানে বসবাস করতে পারবে। শুধু নদীর ভিতরে যে জায়গাটুকু বের হবে এর ভিতরে বসবাস করতে পারবে। 500 বা 1000 ভবন যদি নির্মাণ করা হয়, সে 1000 ভবনে 80টা করে যদি পরিবার গুণ করা হয়, তাই 1000 ভবনে প্রায় 80,000 পরিবার বসবাস করতে পারে, প্রায় একটা অর্ধ জেলার লোক বসবাস করতে পারে, অর্ধ একটা জেলার লোক বসবাস করতে পারে। অর্থাৎ তাতে নদীর দুই পারেই সে সিস্টেমে আবাসিক ভবন নির্মাণ করা যাবে এবং প্লাস এই ভবনের জায়গা বাদ দিয়ে যে জমিটাকে পতিত থাকবে নদীর ভিতরে বের হবে, যে 1.5 কিলোমিটার করে যে জায়গাগুলো বের হবে, সেই জমিতে যদি আবার কৃষক ব্যাটালিয়নের মধ্যে চাষাবাদের উদ্যোগ গ্রহণ করা হয়, আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো খাদ্যের অভাব পড়বে। নদীর দুপারে বেড়িবাঁধ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয় এই কৃষক নাবিক ব্যাটালিয়ন, লেবার ব্যাটালিয়ন, রাজক ব্যাটালিয়ন, তাদের এই ব্যাটালিয়নদের মাধ্যমে যদি এই কাজগুলো পদক্ষেপ বাস্তবায়ন করা হয়, তাহলে বাংলাদেশে একদিকে তো বেকার থাকবেই না, কর্মসংস্থান হবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং পণ্য রপ্তানির ক্ষেত্রে, খাদ্য পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশ্বের শীর্ষে থাকবে বাংলাদেশ। এই কৃষক ব্যাটালিয়নের মধ্যে যে সমস্ত বাড়িঘর যে জায়গা থেকে সরিয়ে নেওয়া হবে বা তাদেরকে ছেড়ে দেওয়া হবে, সমস্ত জমি সরকারি আওতাধীন করে নিয়ে, কারণ সরকারিভাবে তাদেরকে যদি বাড়ি নির্মাণ করে দেয়, কেউ বাড়ি কেনার জন্য জায়গা নিয়ে মারামারি হানাহানি থাকবে না, মারামারি হানাহানি থেমে যাবে। আপনি বাড়ি নিয়ে কি করবেন? যার জন্য জায়গা কিনবেন। আপনাকে যদি সরকার বাড়ির জায়গা দেয়, থাকার জায়গা দেয়, আপনি জমি নিয়ে মারামারি করার প্রয়োজন আছে? আমার তো মনে হয় না। সরকারিভাবে সমস্ত জমিগুলো ঠিক আছে, আপনার দলিল আছে, আপনার নামে থাকেন, আপনি এগুলো চাষাবাদ করেন, কোনো সমস্যা নেই। যে জমিগুলো আপনারা নিজেরা মালিকানা ভাবে চাষ করতে পারেন না, সেই জমিগুলো সরকারিভাবে চাষ করবে, উদ্যোগ গ্রহণ করবে।
এই কৃষক ব্যাটালিয়ন, নাবিক ব্যাটালিয়ন, নার্সিং ব্যাটালিয়ন তাদের মাধ্যমে। এই নাবিক ব্যাটালিয়নের মধ্যে যদি নদী খননের কাজ করা হয়, নদী দুপারে বেড়িবাঁধ নির্মাণ করা হয়, বন্যা এক ছিটা পানি বাংলাদেশে কোনো ফসলের জমিতে পড়বে না। এবং বাংলাদেশের সীমান্ত বেড়িবাঁধ নির্মাণ করা সহজ এই নাবিক ব্যাটালিয়ন, কৃষক ব্যাটালিয়নের মাধ্যমে। সীমান্তে বেড়িবাঁধ নির্মাণ করবে এবং প্রত্যেকটা নদীর মুখে সুইচ গেট সিস্টেম ব্যবস্থা চালু করবে। সুইচ গেট সিস্টেম ব্যবস্থা যদি চালু করা হয়, বাংলাদেশ বর্ষাকাল আসার সাথে সাথে সমস্ত সুইচ গেট বন্ধ করে দিবে। 180 ফিট উঁচু করে বাংলাদেশের সীমান্তে বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব এবং প্রত্যেকটা নদীর মুখে সুইচ গেট সিস্টেম ব্যবস্থা চালু করা হবে। বর্ষাকাল আসার সাথে সাথে সমস্ত সুইচ গেট বন্ধ করে দেবে। ভারতের সাথে কোনো চুক্তি করার প্রয়োজন নেই। ভারত বাংলাদেশের পায়ে পড়বে। আপনারা আমার কথা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। বাংলাদেশের সীমান্তে বেড়িবাঁধ নির্মাণ করা হোক কৃষক ব্যাটালিয়নের মাধ্যমে, নাবিক ব্যাটালিয়নের মাধ্যমে, দেখবেন বাংলাদেশের পায়ে পড়বে ভারত। যুদ্ধ তো দূরের কথা, ও বাংলাদেশের পায়ে পড়ে দিশা পাবে না। সীমান্তে বেড়িবাঁধ নির্মাণ করাবে, প্রত্যেকটা নদীর মুখে সুইচ গেট সিস্টেম করবে। বর্ষাকাল আসার সাথে সাথে সমস্ত সুইচ গেট বন্ধ। সমস্ত সুইচ গেট যদি বন্ধ করে দেওয়া হয়, যদি সুইচ গেট সিস্টেম বন্ধ করে দেওয়া হয়, তাহলে ভারতের পানিতে ভারত নিজে ডুবে মরবে। বাংলাদেশে কোনো বন্যা হবে না। আগে বেড়িবাঁধ দেওয়া হবে, যে সুইচ গেট সিস্টেম করা হবে, ভারতে পানি ফুলে পড়বে। ওখান থেকে পানি আমরা হাউস লেনের ভিতরে লোড করে নেব। বর্ষা মৌসুমে হাউস লেনে পানি সম্পূর্ণ লোড করে নেব। পুরো হাউস লেন সম্পূর্ণ ফুলফিল করে রাখবো। বর্ষা মৌসুমে সেই সমস্ত পানি সম্পূর্ণ ধরে রাখবো। ওই নদীর সাথে অন্য অন্য যে রাস্তাগুলো সংযোগ আছে, সেই রাস্তাগুলোর সাথে আমরা ছোটো ছোটো পানির হাউস লেন করে ফুলফিল করে দেব। সম্পূর্ণ বর্ষা মৌসুমে ফুলফিল করে রাখবো, যেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল পর্যন্ত, ওই সমস্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সব জায়গায় যেন পানি, এই হাউস লেনের পানি থেকে যেন পানি দিয়ে চাষাবাদ করতে পারে। আলাদা কোনো মোটর বা নলকূপ আমাদের পাম্প ডামানোর কোনো প্রয়োজন পড়বে না, যদি বর্ষা মৌসুমে এই সমস্ত পানির হাউস লেন নির্মাণ করা। একদিকে নদীতে পানি থাকবে, 60 ফিট গভীর থাকবে, নদীতে স্বল্প খরচে পণ্য বহন করতে পারবে, সবজি চাষাবাদ হবে, চাষাবাদ করতে পারবে। এবং প্রত্যেকটা নদীতে সরকারিভাবে মাছ ছাড়া হবে, মাছ ধরে দেশের চাহিদা স্বল্প মূল্যে বিক্রি করা। সরকারিভাবে আইন করা থাকবে, কোনো পাবলিক মাছ ধরে বিক্রি করতে পারবে না। শুধু মাছ ধরে যে কোনো পাবলিক ধরে খেতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না। বিক্রি করলে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে, তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাছ ধরবে একমাত্র কি নাবিক ব্যাটালিয়ন, তারা মাছ ধরবে, স্বল্প মূল্যে দেশে বিক্রি করবে এবং দেশের চাহিদা মেটানোর পরে যেটা বেশি হবে সেটা বেশি মূল্যে বিদেশে রপ্তানি করা হবে, এটা সরকারিভাবে। তাহলে দেখবেন প্রতি বছর কোটি কোটি ডলার আয় করা সম্ভব। যে বাংলাদেশের থেকে অসংখ্য লক্ষ লক্ষ টন মাছ ভারতে পাচার হচ্ছে, হয়তো অনেকে জানেন না। ভারতে লক্ষ লক্ষ টন মাছ বাংলাদেশ থেকে পাচার হচ্ছে। কিছু যায় বৈধ আর অনেক যায় অবৈধভাবে। যদি দেখা যায় যে 10 টন মাছ আপনাকে দেখাইছে, কিন্তু 20 টন যাইতেছে, 10 টন স্লিপে দেখাচ্ছে, 20 টন যাইতেছে অবৈধভাবে। ঠিক এভাবে প্রতি বছর লক্ষ লক্ষ টন মাছ ভারতে পাচার হচ্ছে। যদি সরকারিভাবে সেই উদ্যোগ নেওয়া হয়, বিদেশে রপ্তানি করা হয়, বাংলাদেশের মানুষ মাছ খেয়ে কুলাতে পারবে না। এবং নদী খনন করতে অনেকে দেখাচ্ছে কোটি কোটি টাকা খরচ হয় না। আপনি কোটি কোটি টাকা এত খরচ হবে না। যা আগে খরচ দেখাইছে তার থেকে 10 গুণ খরচ, কম খরচে আমাদের সেই সমস্ত কাজ করা সম্ভব। 10 গুণ কম খরচে এবং স্বল্প খরচে একদিকে রাস্তা নির্মাণ হবে, পানির হাউস লেন নির্মাণ হবে, আবার পর্যটন শিল্প হিসেবে রূপান্তরিত হবে। যখন রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হবে, 1 কিলোমিটার আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, প্রত্যেকটা ফলের গাছ 1 কিলোমিটার 1 কিলোমিটার করে লাগানো হয়। বাংলাদেশের কোথাও আপনি তাকালে যে সুন্দর লাগবে না সেটা না, 3 থেকে 5 বছরের মধ্যে দেখবেন সবুজ শ্যামল ও সমৃদ্ধপূর্ণ একটা ফলের বাগানে রূপান্তরিত, গোটা বাংলাদেশটা একটা ফলের বাগানে রূপান্তরিত হবে। এবং এই বাংলাদেশকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে পর্যটন, লক্ষ লক্ষ পর্যটন বাংলাদেশে আসবে ভ্রমণের জন্য, শুধু বাংলাদেশের এই সমস্ত দৃশ্য দেখার জন্য। বাংলাদেশে কৃষি গবেষণার জন্য, যে কৃষক ব্যাটালিয়নের মাধ্যমে আমাদের অসংখ্য কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, মেধাবী ছাত্র আছে, তাদেরকে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কমান্ড হিসাবে, অফিসার হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। যারা ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, তারাও অফিসার হিসাবে তারা দায়িত্ব পালন করবে।
যদি আমাদের কৃষিখাতকে স্বাবলম্বী করতে হয় সেভাবে করা সম্ভব। আমিষের চাহিদা আমরা পূরণ করা সম্ভব। আপনি যে সমস্ত বাড়িঘর, যে জায়গাগুলোতে বাড়িঘর করা, যাদেরকে বাড়িঘর অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করে তাদেরকে যদি ওই সমস্ত অ্যাপার্টমেন্ট ভবনে দেওয়া হয়, ওই বাড়িঘরগুলো পতিত পড়ে থাকবে। ওই বাড়িঘরগুলোতে যেগুলোতে চাষাবাদ করা যাবে না, সেই সমস্ত জায়গায় যদি আপনি মুরগির খামার করেন, হাঁসের খামার করেন, ছাগলের খামার করেন, বেড়ার খামার করেন, দুম্বার খামার করেন, উটের খামার করেন, গরুর খামার করেন, মহিষের খামার করেন, হরিণের খামার করেন, সরকারিভাবে যদি এই সমস্ত কৃষিখাত করার পর যদি সরকারিভাবে খাদ্য উৎপাদন করা হয়, ভুট্টা গম চাষ করার পর ওগুলো দিয়ে যদি গরুর, ছাগলের, মহিষের খাবার উৎপাদন করা হয়, হ্যাঁ, তাহলে দেখবে খরচ অনেক কম খরচে আমরা সেগুলো উৎপাদন করা সম্ভব। লক্ষ লক্ষ খামার করা যাবে, যাদের দেশের চাহিদা স্বল্প মূল্যে পূরণ করে মাংসের চাহিদা অল্প মূল্যে দিয়েও আমরা বিদেশে বেশি মূল্যে রপ্তানি করতে পারবো। এতে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি ডলার আয় করা সম্ভব। সেজন্য আমাদের ধারাবাহিক পরিকল্পনা প্রয়োজন। তবে ইসলামী সরকার যদি আসে, জামায়াত ইসলামী বিশেষ করে যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। সেজন্য আমাদেরকে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আর রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আরও নতুন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি, আর সেগুলো বাস্তবায়নের জন্য আমরা ফাইল আকারে তৈরি করতেছি। তো অতএব আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা ইসলামের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, জামায়াত ইসলামীর পক্ষে আপনারা ভোট দেন। তাহলে আমরা সবুজ শ্যামল সমৃদ্ধিপূর্ণ একটি বাংলাদেশ উপহার দিতে পারব। আমরা আশা করি এটা, আমরা আত্মবিশ্বাস রাখি, আমরা সে বিষয়ে আত্মবিশ্বাস রাখি। সোনার বাংলা গড়তে গেলে আপনাকে ধারাবাহিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। যদি সরকারিভাবে সে উদ্যোগ গ্রহণ করা হয়, এই সমস্ত ব্যাটালিয়ন নিয়োগ দিয়ে তাদেরকে যদি কাজে লাগানো হয়, কৃষি, চাষাবাদ, নদী খনন, রাস্তাঘাট নির্মাণ, আলাদা বাজেটের প্রয়োজন নেই। সমস্ত বাজেট সম্পূর্ণ কৃষিখাতে বরাদ্দ হবে, আর তাদের মাধ্যমে রাস্তাঘাট নির্মাণ হবে। একদিকে রাস্তাঘাট নির্মাণ হবে, যোগাযোগ ব্যবস্থা হবে, এবং পরিবেশ নির্মাণ হবে, এবং খাদ্য উৎপাদনে তারা বিশুদ্ধ খাদ্য আমাদেরকে উপহার দিতে পারবে বলে আমি আশা করি। সেজন্য আপনাদের উচিত এখনই সবাইকে সচেতন হওয়া এবং ইসলামের পক্ষে আসা। এই 54 বছর সবাই কিন্তু লুটেপুটে খাইছে, আর এখনও খাইতেছে। ক্ষমতায় আসার আগেই খাওয়া শুরু হয়েছে। অতএব তাদেরকে বয়কট করুন। ইসলামের পক্ষে, জামায়াত ইসলামীর পক্ষে সবাই দাঁড়িপাল্লায় ভোট দেন, এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।